প্রাকৃতিক নৈসর্গ এমন দৃষ্টিনন্দন হতে পারে যদি আপনি সচক্ষে দর্শন করতে না পারেন। ৪৩ একর বিশাল জায়গা জুড়ে ঐতিহাসিক বিশাল দিঘি, দিঘির চারিদিকে ২৬৪ হেক্টর জমির বিশাল এক শাল বাগান। অনেকটা বাংলাদেশের সুন্দরবনের মতোই দেখতে এই নয়নাভিরাম শাল বাগান। এমন সুন্দর বাগিচায় যদি আপনি না এসে থাকেন তাহলে আমি বলবো আপনার জীবনটা ১৬ আনায় মিশে। এর মাঝে চতুর্দিকে ভারত বেষ্টিত, মাঝখানে এই দিঘি। চমৎকার এই দর্শনীয় স্থান নিয়ে আজকের ভিডিও, পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি। ভোর ৬টায় বগুড়া থেকে বাসে রওনা দেই জয়পুরহাটের উদ্দেশ্যে, আর জয়পুরহাট থেকে নওগাঁর ধামরহাটে বাসে এসে নামি। ধামরহাটে নামে একটি ভ্যান রিজার্ভ করে আমরা দুজনে এগিয়ে চলছি সেই আলতা দিঘির ঐতিহাসিক জাতীয় উদ্যানে। আর এমন ঘন রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যে একটু ভয় পেয়ে যাচ্ছি, কারণ অনেকটাই আমার কাছে নির্জন মনে হচ্ছে। মাঝে মধ্যে দু একটি গাড়ি দেখলেও অনেকটা জনশূন্যই বলতে হবে। আর আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হচ্ছে, কারণ অনেকটা দেখতে এটি সুন্দরবনের ন্যায়। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ সহ সেখানে বন্য প্রাণী রয়েছে, এখানেও বন্য প্রাণী সহ আরো অনেক কিছু রয়েছে। তবুও সামনের দিকে এগিয়ে চলছি। চারিদিকে রোদের ঝিল চলে আসলেও তারপরে অনেকটা আমার কাছে অন্ধকার মনে হচ্ছে, কারণ গাছের এত পুরুত্ব বা এত উঁচু যেটা আসলে বলে কয়ে কল্পনা করা সম্ভব নয়। আপনি কখনো এই জাতীয় উদ্যানে এসেছেন কিনা জানি না, তবে এসে থাকলে অবশ্যই জানিয়ে দেবেন, না আসলে অবশ্যই একবার দেখার জন্য চলে আসবেন। যদিও এটি ভারত সীমান্তবর্তী, চারিদিকে ভারত, মাঝখানে এই জাতীয় উদ্যান এবং পাশেই রয়েছে আলতা দিঘি। ২০১১ সালে এটি জাতীয় উদ্যান হিসেবে সরকারিভাবে ঘোষণা হয়। প্রায় ২৬৪ হেক্টর জমি নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ এবং প্রাণী রয়েছে এখানে। দেখতে অত্যন্ত চমৎকার লাগছে, আর আমি সাধারণত প্রকৃতিকে পছন্দ করি, এজন্য বারবার যেখানে প্রকৃতির সন্ধান পাই সেখানেই ছুটে যাই। আপনি যদি আমার মতো এরকম প্রকৃতি প্রেমিক হন, অবশ্যই খুঁজিয়ে খুঁজে এরকম সুন্দর প্রকৃতি খুঁজে বের করবেন। আমি অনেকটা গুগল ম্যাপে দেখেই এখানে চলে আসি। এর মাঝে অনেকটা পাহাড়ের মতো দেখে হুটহাট করে নেমে পড়লাম, কারণ আর দেরি করার সুযোগ নেই। সামনের দিকে আমি এগিয়ে চলছি। কি অমায়িক দৃশ্য, আবার একটু একটু ভয়ও লাগছে, কারণ নির্জন, আর আমরা হচ্ছে দুজন এসেছি মাত্র। যিনি এসেছে উনি নওগাঁ ছেলে হলেও অতটা চেনে না, এখানে তার আজকে প্রথম আগমন। পাহাড়ের মতো কি যেন দেখতে পেলাম, চলুন এগিয়ে যাই। প্রথমে একটি উয়ের ঢিবি দেখে আমরা সামনের দিকে আবারও এগিয়ে চললাম। প্রথমে এটা দেখে যে কেউ ভেবে নিতে পারেন যে এটা হচ্ছে কোনো গাছের গোড়া, কারণ আশেপাশে সব গাছ, কিন্তু এই যে এটা কিন্তু পুরোটাই উইয়ের ঢিবি, অর্থাৎ মাটি দিয়ে উইটার ঢিবি তৈরি করেছে। চমৎকার, পুরোটাই মাটি, আর এত শক্ত দেখছেন, আমি এ করে পারতেছি না, খুবই শক্ত, এত মজবুত যে ইট পাথরের চাইতেও অনেক শক্ত। আর এগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই নওগাঁর শেষ প্রান্ত ধামরহাটের সেই আলতা দিঘি ময়দান এলাকায় আসতে হবে। আসলে এরকম অসংখ্য উইয়ের ঢিবি দেখতে পারবেন। আরো একটি চমৎকার উইয়ের ঢিবি দেখতে পাচ্ছি। প্রচুর সংখ্যক এই জঙ্গলগুলোর ভেতর উইয়ের ঢিবি রয়েছে। আপনারা যখন আসবেন মোটেও এখানে ছবি তুলতে বা ভিডিও করতে ভুলবেন না। আর এটা এই সবই মাত্র ঘুরে তুলছে, কাঁচা কাঁচা মনে হচ্ছে উইয়ের ঢিবিটা, এটাও দেখতে অত্যন্ত চমৎকার লাগছে বটে। মানে একের পর এক দেখে আমি তো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ এর আগে আমি এরকম উইয়ের ঢিবি দেখি নাই, আজকেই আমার প্রথম দেখা, শুধুমাত্র শুনেছি আমি অতীতে। উইয়ের ঢিবি দেখা শেষ হলো, যাই হোক যেতে হবে, কারণ এলাকাটা খুব চমৎকার লাগছিল, তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। কারণ সামনে রয়েছে আলতা দিঘি, কারণ আলতা দিঘি দেখার জন্য মূল উদ্দেশ্য আসা, পাশাপাশি এই জঙ্গল। আর অনেকটা ক্লান্ত হয়ে পড়লাম, তাই আমরা দুজনে একটু বসে পড়লাম গাছের নিচে, কারণ এখন অনেকটাই রোদ গরম, একটু রেস্ট না নিলে কেমন হয়।
সামনে এগিয়ে যেতেই একটি চমৎকার মাটির বাড়ি আমার চোখে পড়ল। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এখানে রাজা বিশ্বনাথ জগদ্দল পানির অভাবে পুকুরগুলো শুকিয়ে যাচ্ছিল আশেপাশে, যে কারণে আবাদি জমি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছিল, কোনো প্রকার জমিতে আবাদ হচ্ছিল না। এ নিয়ে মহা টেনশনে পড়ে গেলেন রাজা, এবং তার রানী স্বপ্নে দেখলেন যে কোনো একজন ব্যক্তির যখন পা ফেটে রক্ত বের হবে এবং তখনই এখানে পুকুর হবে এবং জমিতে ফসল ফলাবে। ঠিক তখন চিন্তা করলেন রাজা জগদ্দল এখানে পুকুর নির্মাণ করবেন আর কি, এবং তখনই লোকজন দিয়ে শুরু করে দিলেন এখানে পুকুর খনন, এবং সেই জন্যই এই পুকুরটিকে আলতা দিঘি নামে বর্তমানে পরিচিত। বিশেষ করে দর্শনার্থীরা আমার পেছনে যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটি দেখার জন্য এই মুহূর্তে আলতা দিঘিতে প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। রাজা জগদ্দল বিহার এই পুকুরটি নির্মাণ করেছিলেন, যদিও তখন ছোট ছিল। মূল উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় জল থাকতো না ফসল ফলানোর জন্য। আর বর্তমান সময়ে পুকুর তো রয়েছে, সেটা বড় করা হয়েছে, পাশাপাশি টাওয়ার নির্মাণ করা হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শনার্থীরা যেন এখানে এসে সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করতে পারে, এই জন্য প্রায় 100 ফিট এই টাওয়ারটা নির্মাণ করা হয়েছে। এই যে পুকুর দেখছেন, এই পুকুরটি প্রায় আজ থেকে 600 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। সেটা ছোট ছিল যখন খনন করা হয়, এখন বড় করা হয়েছে। আর আপনারা এখানে এসে সুন্দরভাবে এটা উপভোগ করতে পারবেন এই টাওয়ারে বসে। এখানে কিভাবে আসবেন, এখানে আসা হচ্ছে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা শহরে যারা আসবেন সরাসরি ঢাকা থেকে আপনি জয়পুরহাট বা ধামরাহাটের পোস্ট পাবেন, সেখানে আসতে পারে। 1000 থেকে 1200 টাকার মতো নন এসি গাড়িতে ভাড়া নেবে। ওখান থেকে মাত্র 5 কিলোমিটার আসলেই হবে, আলতা দিঘি আসলে এই সুন্দর দর্শনীয় জায়গাটি উপভোগ করতে পারবেন। আর এখানকার আরো সৌন্দর্য চতুর্পাশে হচ্ছে ইন্ডিয়া, আর টাওয়ার থেকে ইন্ডিয়ার কিছু চিত্র দেখা যায়, যেটা হচ্ছে ওই পাশে যে বাউন্ডারি গুলো রয়েছে। আর যারা প্রকৃতি প্রেমিক তারা মূলত এমন সৌন্দর্য জায়গায় চলে আসে। তো আপনি যদি অবশ্যই প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন এখানে আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর লাগবে। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, আর আমি যেখানে অবস্থান করছি এটার চতুর্পাশেই বলা যায় ইন্ডিয়া, একদম বাংলাদেশের শেষ প্রান্ত। এটার অবস্থান হচ্ছে সেই ঐতিহাসিক আলতা দিঘি, যেটার অবস্থান নওগাঁর ধামরাহাটে। আর এখানে প্রচুর সংখ্যক গজারি গাছ, প্রায় 50 একর জুড়ে। আপনারা যখন এখানে আসবেন এই গজারি গাছের নিচে এসে বসে সুশীতল ছায়া খাবেন, সময় কাটাবেন প্রিয়জনের সাথে করে, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এখানে আসতে ভুল করবেন না, যদিও এখানে আসাটা অনেকটা একটা ক্রিটিক্যাল বা সময়ের ব্যাপার। অনেকে যারা ঢাকা শহর থেকে আসবেন বা দক্ষিণ অঞ্চল থেকে আসবেন তাদের জন্য কষ্ট হবে, তবে উত্তর অঞ্চলের লোকজন সহজে এখানে আসতে পারবেন। আমি মনে করি যে এমন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যে আপনাকে আসা দরকার এবং এখানকার প্রকৃতি সুন্দরভাবে অনুভব করা দরকার।